হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব আয়োনাইজেশন এনার্জি নিয়ে। আমাদের আজকের টপিক আয়োনাইজেশন এনার্জি। আজকের আমাদের টপিক আয়োনাইজেশন এনার্জি। কোনো গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি। কি বললাম? ধরো এটি একটি নিউক্লিয়াস এবং এগুলো হচ্ছে বিভিন্ন কক্ষপথ। এরকম হচ্ছে বিভিন্ন কক্ষপথ রয়েছে। তো এরকম বিভিন্ন কক্ষপথ। তো এই বাইরের কক্ষের একটা ইলেকট্রনকে অপসারিত করব, রিমুভ, রিমুভ। তো একটা গ্যাসীয় পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো কি? আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, নিউক্লিয়াস, এখানে পজিটিভ চার্জ আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা বলবো কি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কি বলবো? এফ। এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেই এফ সমান হচ্ছে কি হবে? কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা আমরা জেনেছি কোথায়? পরমাণু গঠন চ্যাপ্টারে। এই ফোর্সটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো আয়োনাইজেশন এনার্জি তাহলে কাকে বলে বললাম? না, একটি গ্যাসীয় মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তাহলে ডেফিনেশন লিখব, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি it is the amount of energy required to remove it is the amount of energy required to remove an electron from outermost cell of an isolated gaseous atom, কি বললাম? It is the amount of energy required to remove an electron from outermost shell of an isolated gaseous atom. একটা গ্যাসিয়াস অ্যাটমের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি। আচ্ছা, এখানটা দেখো, আমি বলেছি আইসোলেটেড গ্যাসিয়াস অ্যাটম। আচ্ছা, আমি সলিড অ্যাটম কেন নেই? কারণটা কি? সলিড অ্যাটমের মধ্যে কি থাকে না, অ্যাটমগুলো স্ট্রং বন্ডেডের সাথে যুক্ত থাকে। তাদের মধ্যে যে বন্ডেড থাকে অ্যাটমে সেটা হচ্ছে স্ট্রং বন্ডেড থাকে। কিন্তু যদি গ্যাসিয়াস অ্যাটম নেই তাহলে একটা অ্যাটম আরেকটা অ্যাটম থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে, সেখান থেকে ইলেকট্রনকে অপসারিত করা সহজ হবে। কিন্তু যদি সলিড অ্যাটম নেই তাহলে কি হবে? দেখো,
যদি সলিড নেই সলিডের মধ্যে কি থাকে বলতো, অ্যাটমগুলো এরকম স্ট্রং বন্ডেড থাকে, এভাবে অ্যাটমগুলো এইভাবে যুক্ত থাকে। এবার এখান থেকে ইলেকট্রনকে অপসারিত করা ভীষণ কঠিন হয়ে যায়। এরা কি থাকে, স্ট্রং বন্ডেড থাকে, স্ট্রং বন্ডেড থাকে, যার জন্য এদেরকে ইলেকট্রনকে অপসারিত করা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আর গ্যাসিয়াসের ক্ষেত্রে কি হয় না, অ্যাটমগুলো অনেক দূরে দূরে থাকে, তার বাইরের কক্ষ থেকে ইজিলি ইলেকট্রনকে অপসারিত করা যায়। তাই আমরা বলতে পারি যে যদি একটা মেটাল সলিড হয় তাহলে তার থেকে কি হবে, ইলেকট্রন অপসারিত করা যাবে না, এই পদ্ধতিটা পসিবল নয়, এটি কি হবে, পসিবল নয়, এটা আমাদের ক্ষেত্রে পসিবল নয়, কারণ এটা হচ্ছে সলিড, সিম্বল করে দিয়েছি সলিড। তবে ইলেকট্রনকে অপসারিত করতে গেলে সেখানে অবশ্যই গ্যাসিয়াস হতে হবে। তাহলে এটা যদি গ্যাসিয়াস হয়, এম গ্যাসিয়াস, তাহলে ইজিলি সেটা পসিবল হবে, সেখান থেকে একটা ইলেকট্রনকে আমরা অপসারিত করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো সবাই যে আয়োনাইজেশন এনার্জি কাকে বলে। না, it is the amount of energy required to remove an electron from outermost shell of an isolated gaseous atom। এবারে আমরা জানবো যে এই আয়োনাইজেশন এনার্জি পজিটিভ না নেগেটিভ। এবারে জানবো যে আয়োনাইজেশন এনার্জি পজিটিভ or নেগেটিভ। আয়োনাইজেশন এনার্জি পজিটিভ or নেগেটিভ। আয়োনাইজেশন এনার্জি পজিটিভ হবে না নেগেটিভ হবে। দেখো কি বলেছি না, একটা গ্যাসিয়াস অ্যাটমের সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে হবে। তাহলে ইলেকট্রনকে যদি আমাদের অপসারিত করতে হয় তাহলে সেখানে কি করতে হবে, শক্তি দিতে হবে। তাহলে শক্তি ফোর্স করলেই তো সেখান থেকে ইলেকট্রনটা অপসারিত হবে, না হলে ইলেকট্রন অপসারিত হবে না। কারণটা কি, আমরা জানি যে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস কি করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আকর্ষণ করে রাখে। তাহলে তার আকর্ষণ বলের বাইরে একটা ইলেকট্রনকে অপসারিত করতে গেলে আমাদেরকে বাইরে থেকে এনার্জি প্রয়োগ করতে হবে, শক্তি প্রয়োগ করে তবেই ইলেকট্রনটাকে তার বাইরের কক্ষ থেকে অপসারিত করব। তাই আয়োনাইজেশন এনার্জি কি হবে দেখবো। তাহলে যে ধরো একটা মেটাল হচ্ছে গ্যাসিয়াস মেটাল, এবার কি করবে, প্রথমে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব এনার্জি। এনার্জি প্রথমে এনার্জি অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করলে তবেই তার পক্ষ থেকে বাইরের পক্ষ থেকে আমরা ইলেকট্রনকে অপসারিত করতে পারবো। যেহেতু এনার্জি অ্যাবজর্ব করছে সুতরাং এটি কি হবে, পজিটিভ হবে। তো এই আয়োনাইজেশন এনার্জিকে মেজার করা হয় প্লাস ডেল এইচ দ্বারা। কি বললাম, আয়োনাইজেশন এনার্জিকে মেজার করা হয় ডেল এইচ দ্বারা। ডেল এইচ এর দুটি ভ্যালু এখানে হচ্ছে, একটি হচ্ছে পজিটিভ চেঞ্জ অফ এনথ্যালপি, ডেল এইচ মিন্স চেঞ্জ অফ এনথ্যালপি। ডেল এইচ এর দুটো ভ্যালু, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এর সম্পর্কে ডিটেইলস জানবো আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে, এখানে কিছুটা বলছি সেটা বুঝে নাও। যে ডেল এইচ এর দুটো ভ্যালু, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। যদি নেগেটিভ হয় তাহলে বুঝবো যে সেটি কি হবে, এনার্জি রিলিজ করবে। যদি ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে সেটি এনার্জি রিলিজ করবে। কি করবে, এনার্জি রিলিজ করবে, এনার্জি রিলিজ করবে, রিলিজ করবে। এবং এই বিক্রিয়াটাকে বলা হয় কি, এক্সোথার্মিক। এক্সোথার্মিক একে বলা হয় এক্সোথার্মিক। এক্সোথার্মিক বলা হয় তাপ উৎপাদনকারী হয়। আর যদি ডেল এইচ এর ভ্যালু পজিটিভ হয় তাহলে সে কি করবে, এনার্জি অ্যাবজর্ব করবে। কি করবে, এনার্জি অ্যাবজর্ব করবে। এনার্জি অ্যাবজর্ব করবে, তাকে বলবো আমরা কি, এন্ডোথার্মিক রিঅ্যাকশন।
অগ্রাহী বিক্রিয়া। তো এবারে আমরা বলবো যে আয়নাইজেশন এনার্জি তাহলে পজিটিভ হবে না নেগেটিভ হবে, কারণ আয়নাইজেশন এনার্জির ক্ষেত্রে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনটাকে অপসারিত করতে হয়, সুতরাং শক্তি প্রয়োগ করছি মানে এনার্জি শোষণ করছে, সুতরাং এটি হবে কি না ডেল পজিটিভ হবে, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি কি হবে পজিটিভ হবে, কারণ এখানে শক্তি বাইরে থেকে দেওয়া হচ্ছে, সুতরাং এটি কি হবে আয়নাইজেশন এনার্জি কি হবে পজিটিভ হবে। এবারে আমরা জানবো ইউনিট অফ আয়নাইজেশন এনার্জি। ইউনিট কি হবে, এর একটা ইউনিট হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম হয়, অথবা আরো একটা ইউনিট হয় সেটা হচ্ছে কিলো জুল পার মোল হয়। আয়নাইজেশন এনার্জির একটা ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, আর একটা হচ্ছে কি কিলো জুল পার মোল। মনে রাখবে এক ইলেকট্রন ভোল্ট সমান 96 কিলো জুল পার মোল হয়। এবারে আমরা জানবো কি সাকসেসিভ এনার্জি কাকে বলে। সাকসেসিভ এনার্জি কাকে বলে, ধরো এই একটা অ্যাটম রয়েছে, গ্যাসিয়াস অ্যাটম, কি করে না একটি ইলেকট্রন বর্জন করে কি হবে ক্যাটায়নে পরিণত হলো। এই অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো কি আয়নাইজেশন এনার্জি। এক্ষেত্রে একে বলবো ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। আবার এই ক্যাটায়ন থেকে ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তির প্রয়োজন হয়, আবার ক্যাটায়ন থেকে আবার ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলবো সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সিমিলারলি M2 প্লাস আয়ন থেকে ইলেকট্রনকে অপসারিত করে M3 প্লাস আয়নে গ্যাসিয়াস পরিণত করতে যে এনার্জির প্রয়োজন হয় তাকে বলা হয় থার্ড আয়নাইজেশন এনার্জি। কি বললাম, একটা অ্যাটম থেকে ইলেকট্রনকে অপসারিত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো প্রথম আয়নাইজেশন এনার্জি। আবার একটা ক্যাটায়ন থেকে ইলেকট্রনকে অপসারিত করে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি বলবো। আবার 2+ আয়ন থেকে ইলেকট্রন অপসারিত করে 3+ আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আমরা কি বলবো থার্ড আয়নাইজেশন এনার্জি। তো একে বলা হয় সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। কোনো পরমাণু থেকে উৎপন্ন ক্যাটায়নের মধ্যে, এই পরমাণু থেকে উৎপন্ন যে ক্যাটায়ন হয়েছে এই ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যার তুলনায় কি রয়েছে প্রোটন সংখ্যা বেশি রয়েছে। যখন একটা পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন উৎপন্ন হয় তখন সেই ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যার তুলনায় কি থাকে প্রোটন সংখ্যা বেশি থাকে। প্রোটন সংখ্যা বেশি মানে তার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি, অর্থাৎ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হওয়ার জন্য তার ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল ক্যাটায়নে কি থাকে অনেক বেশি থাকে। সুতরাং ক্যাটায়ন থেকে তখন ইলেকট্রনকে অপসারিত করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। কি বললাম, একটা অ্যাটম থেকে যখন একটা ক্যাটায়ন উৎপন্ন হয় সেই ক্যাটায়নের মধ্যে ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা বেশি থাকে। প্রোটন সংখ্যা বেশি থাকায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির উপরে কি হয় নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি হয় এবং সেখান থেকে ইলেকট্রনকে অপসারিত করতে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। একে বলা হয় সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। তাহলে সবথেকে বেশি শক্তি কোনখানে লাগবে না I3 তে লাগবে, কারণ এখানে বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কম কিন্তু প্রোটনের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। একে বলা হয় সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। তাহলে এদের এনার্জির ক্রমটা কি হবে, তাহলে সবথেকে বেশি হবে থার্ড আয়নাইজেশন এনার্জি I3, তারপরে আয়নাইজেশন এনার্জি 2, আয়নাইজেশন এনার্জি
1, কারণ এক্ষেত্রে হচ্ছে কি ইলেকট্রন সংখ্যার তুলনায় প্রোটন সংখ্যা অনেক বেশি এবং হচ্ছে কি বাইরের পক্ষে ইলেকট্রনটির উপরে এখানে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি, তাই এখানে হচ্ছে কি এর আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি থাকে। এবারে আমরা জানবো ফ্যাক্টর এফেক্টিং আয়নাইজেশন এনার্জি। ফ্যাক্টর এফেক্টিং আয়নাইজেশন এনার্জি। তাহলে এক নম্বর ফ্যাক্টরটা কি হবে না নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ ধরো এই নিউক্লিয়াস, এখানে কি রয়েছে 8টি প্রোটন রয়েছে আর এখানে একটা ইলেকট্রন রয়েছে, আর এই নিউক্লিয়াসে 12টি প্রোটন রয়েছে এখানে কি রয়েছে 12টি প্রোটন রয়েছে এবং বাইরের পক্ষে ইলেকট্রন রয়েছে। এবারে এই 8টি প্রোটন কি করছে এই একটি ইলেকট্রনকে টানছে, আর এখানে কি করছে না 12টি প্রোটন কি করছে একটা ইলেকট্রনকে টানছে। তাহলে সবথেকে বেশি ফোর্স অফ অ্যাট্রাকশন কোনখানে হবে এইখানে হবে, কারণ এর প্রোটন সংখ্যা বেশি মানে কি এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের পরিমাণ অনেক বেশি। তাহলে এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি হওয়ার জন্য এই ইলেকট্রনটাকে অপসারিত করতে কি রিমুভ করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে তুলনামূলকভাবে এই ইলেকট্রনটিকে অপসারিত করার থেকে। কারণটা কি না এই ইলেকট্রনটিকে 8টি প্রোটন টানছে, একে অপসারিত করতে যে পরিমাণ শক্তি লাগবে তার থেকে বেশি পরিমাণ শক্তি কোনখানে লাগবে না এই ইলেকট্রনটিকে অপসারিত করতে। কারণটা কি না এই ইলেকট্রনটাকে 12খানা প্রোটন টানছে, অর্থাৎ এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের পরিমাণ অনেক বেশি। সুতরাং বলতে পারি যে পরমাণু নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে তার কি হয় না সেই ইলেকট্রনটিকে অপসারিত করতে সবথেকে বেশি পরিমাণ শক্তি প্রয়োজন হয়। এক্ষেত্রে কি হয় না বাইরের পক্ষে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, তাই বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ নিউক্লিয়ার চার্জ। তাহলে যার নিউক্লিয়ার চার্জের পরিমাণ যত বেশি হবে সেখান থেকে ইলেকট্রনকে অপসারিত করতে বেশি শক্তির প্রয়োজন হবে, আর নিউক্লিয়ার চার্জের পরিমাণ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে বলবো কি না তাকে অপসারিত করতে ইলেকট্রন অপসারিত করতে কম শক্তির প্রয়োজন লাগবে। সেক্ষেত্রে কি তাহলে নিউক্লিয়ার চার্জ যত বেশি হবে সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি তত বেশি হবে, এবং নিউক্লিয়ার চার্জ যত কম হবে সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি তত কম হবে। দ্বিতীয়ত আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সাইজ অফ অ্যাটম। দ্বিতীয়ত হচ্ছে সাইজ অফ অ্যাটম। সাইজ অফ অ্যাটম দ্বিতীয় ফ্যাক্টরটা কি সাইজ অফ অ্যাটম। ধরো এই একটা নিউক্লিয়াস, এতে দুটো সেল রয়েছে, আর এই একটা নিউক্লিয়াস 1 2 3 4 রয়েছে। দেখো ইলেকট্রন বাইরের পক্ষে ইলেকট্রন রয়েছে, তো এখানে দেখছি এর সাইজ ছোট, তাহলে সাইজ ছোট হওয়ার জন্য নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব কত অনেক ছোট থাকছে, কিন্তু এই ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে অনেক ডিসটেন্স বেশি রয়েছে। তাহলে এখানে ডিসটেন্স ছোট হওয়ার জন্য নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব কম হওয়ার জন্য এর মধ্যে আকর্ষণ বলটা কি থাকে বেশি থাকে, আর এখানে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে দূরত্ব
অনেক বেশি থাকার জন্য তার কি হয়, তাদের মধ্যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল অনেক কম হয়। যেহেতু এখানে আকর্ষণ বল কম, তাই এখান থেকে ইজিলি ইলেকট্রনকে রিমুভ করা যাবে। আর এই ক্ষেত্রে যেহেতু ডিসটেন্স কম, সুতরাং ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ অনেক স্ট্রং থাকে, তাই এই ইলেকট্রনটাকে অপসারিত করতে কি অনেক বেশি পরিমাণে শক্তি প্রয়োজন হয়। তো এখানে তাহলে বলতে পারছি সাইজ যত ছোট হবে তত কি হবে, সর্ববহিষ্ঠ কক্ষে থেকে ইলেকট্রনকে অপসারিত করতে বেশি শক্তির প্রয়োজন হবে। আর সাইজ যত বড় হবে সেখান থেকে কি হবে, ইজিলি ইলেকট্রনকে রিমুভ করা যায়। এক নম্বর কারণ কি, এখানে শর্ট ডিসটেন্স থাকে, শর্ট ডিসটেন্স, যার ফলে কি হচ্ছে না ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে অনেক বেশি থাকে। ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ মোর। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে ডিসটেন্স কি থাকে, লং ডিসটেন্স থাকে। লং ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস and outermost shell electron, cell electron। এখানে কি আছে, যেহেতু দূরত্ব বেশি, তাহলে এই ইলেকট্রনটির উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম, সুতরাং একে ইজিলি ইলেকট্রনটাকে রিমুভ করা যাবে। আর এখানে কি দেখছি না ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন শর্ট, তাই এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি থাকে, যার জন্য ইলেকট্রনকে অপসারণ করা কি ভীষণ বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সাইজ। অর্থাৎ সাইজ যদি বড় হয়, সাইজ বড় হলে কি হবে, আয়নাইজেশন এনার্জি কম লাগবে, আর সাইজ যত ছোট হবে তত আয়নাইজেশন এনার্জি বেশি লাগবে ইলেকট্রনকে অপসারিত করতে। এবার তৃতীয় ফ্যাক্টর, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। এবারে আলোচনা করব ইলেকট্রনিক কনফিগারেশন। তৃতীয় হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনটা কি না, কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ কক্ষে যদি হাফ ফিল অর ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, তাহলে কি হয়, ওই পরমাণুটি মোর স্টেবল হয়। অর্থাৎ হাফ ফিল কিংবা ফুল ফিল ইলেকট্রনিক কনফিগারেশন বিশিষ্ট অ্যাটমের কি থাকে, স্টেবিলিটি অনেক বেশি থাকে। এক্ষেত্রে ইলেকট্রনকে অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কি বললাম, হাফ ফিল আর ফুল ফিল সাবশেল হচ্ছে মোর স্টেবল থাকে। হাফ ফিল और ফুল ফিল, ফুল ফিল সাবশেল মোর স্টেবল, ফুল ফিল সাবশেল আর মোর স্টেবল হয়, স্টেবল হয়। এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। যেমন ধরো যদি পি সাবশেলে আমরা জানি সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকে, যদি 6টি ইলেকট্রন থাকে তাহলে কি হয়, এটা মোর স্টেবল হয়। এদের একটি ইলেকট্রনকে অপসারিত করতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। কিন্তু যদি পিতে 4টি ইলেকট্রন থাকে, তখন P4 থাকে, এখানে P6, তাহলে কি হবে না এই একটি ইলেকট্রনকে ইজিলি কম পরিমাণ শক্তি প্রয়োগ করলে কি করবে, এই ইলেকট্রন কি করবে, রিলিজ করে দেবে। কিন্তু এখানে কি থাকে, এদের স্টেবল থাকে, তার এর যদি একটি ইলেকট্রনকে অপসারিত করতে যায় তাহলে এর স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে, তাই এ ইজিলি চাইবে না একটা ইলেকট্রনকে ছাড়তে। এই ইলেকট্রনটাকে বের করতে হলে অনেক বেশি পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে। আর এ চাইবে কি, এর একটা ইলেকট্রনকে ইজিলি ছেড়ে দিয়ে কি হবে, হাফ ফিল অবস্থায় আসবে এবং স্টেবিলিটি অর্জন করতে চাইবে। তো তাহলে এই স্টেবিলিটি অর্ডার কি, আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি হবে ফুল ফিল
ইলেকট্রনিক কনফিগারেশনে আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি হবে? পার্শিয়ালি ফিল্ড, এর থেকে বেশি হবে কি হাফ ফিল্ড, আবার এর থেকে বেশি হবে ফুল ফিল্ড। তো এবারে আমরা একটা উদাহরণের মাধ্যমে জানি যে কার আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি। ধরো एग्जांपल হাইড্রোজেন, আরেকটা রয়েছে কি হিলিয়াম। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার আমরা জানি 1, তো Z = 1, এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করা হয় কি হবে 1s1, আর এর যদি জানি 2, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1s2। তো এখানে দেখতে পাচ্ছি s সাবশেলে কত ইলেকট্রন রয়েছে? একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ হাফ ফিল্ড রয়েছে, আর এখানে s এ কত রয়েছে? দুটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ফুল ফিল্ড রয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে ফুল ফিল্ড রয়েছে, আর এটা রয়েছে হাফ ফিল্ড রয়েছে। এটা হচ্ছে ফুল ফিল্ড, আর এটা হচ্ছে হাফ ফিল্ড রয়েছে। তাহলে কার আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি হবে? আমি বলেছি ফুল ফিল্ডের আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি, সুতরাং লিখতে পারি আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম ইজ মোর দেন আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন। একইভাবে যদি আমরা কপি করো, একইভাবে যদি আমরা অন্য একটা एग्जांपल নিয়ে থাকি, যে কার্বন এবং নাইট্রোজেন এর মধ্যে কার আয়নাইজেশন এনার্জি সবথেকে বেশি? তাহলে কার্বনের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব 6 করলে হবে 1s2 2s2 2p2। তাহলে p সাবশেলে কতগুলো দেখতে পাচ্ছি? দুটি দেখতে পাচ্ছি, এটা p2। আর যদি আমরা কি করি নাইট্রোজেনের ক্ষেত্রে বের করি, নাইট্রোজেন 7 এর ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p3। সুতরাং এই p সাবশেল কি হচ্ছে? হাফ ফিল্ড রয়েছে p3। সুতরাং এটা দেখতে পাচ্ছি হাফ ফিল্ড, আর এটা হচ্ছে পার্শিয়ালি ফিল্ড। এটা কি রয়েছে? পার্শিয়ালি ফিল্ড, ইলেকট্রনিক কনফিগারেশন, আর এটা হচ্ছে হাফ ফিল্ড, তাহলে হাফ ফিল্ডের আয়নাইজেশন এনার্জি পার্শিয়ালি ফিল্ডের থেকে বেশি। সুতরাং বলতে পারি যে আয়নাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন ইজ মোর দেন আয়নাইজেশন এনার্জি অফ কার্বন। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা জানবো স্ক্রিনিং এফেক্ট, চতুর্থ শিল্ডিং এফেক্ট অর স্ক্রিনিং এফেক্ট। শিল্ডিং এফেক্ট, shielding effect or screening effect। shielding effect or screening effect। screening effect কাকে বলে না, এই একটা পরমাণু বাইরের কক্ষে ইলেকট্রন না, পরমাণু যখন কি করবে, নিউক্লিয়াস যখন কি করবে, তার বাইরের কক্ষের ইলেকট্রনকে যখন তার আকর্ষণ বলের সাহায্যে অ্যাট্রাক্ট করবে, তখন ভিতরের ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো কি করবে, তাকে